নাহিদ, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল? ধন্যবাদ আপনাকে। এই আন্দোলন আসলে শুরু থেকে কোটা সংস্কারের আন্দোলনই ছিল এবং যখন হাইকোর্টের রিটটি করা হলো, মানে হাইকোর্টের রায় হলো এবং যে 56% কোটা ফিরিয়ে আনা হলো, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে। কারণ যে আন্দোলন আমরা 18 সালে করেছি, যেটার ফলে কোটার আমরা সংস্কার চেয়েছিলাম, তখনই কিন্তু বাতিল করা হলো, সেটাকে আবার নিয়ে আসা। তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণেই এটি পরবর্তী পরিস্থিতিতে যায় আসলে। এবং আন্দোলনটা আসলে শুরু থেকে খুবই গোছানো ছিল, কিন্তু সরকার যখন দমন পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায়, সাধারণ মানুষ সবাই নেমে আসে, তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায়, এটা যেটা অনিবার্যভাবেই যেটা হওয়ার ছিল আর কি। আমরা আসলে একটি শব্দ খুব বেশি শুনছি কয়দিন ধরে, যে মাস্টার মাইন্ড, আন্দোলনের মাস্টার মাইন্ড। আসলে এই মাস্টার মাইন্ড ব্যাপারটা কি? মানে তিনি কিভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন, বা আপনি কিভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন এই আন্দোলনের পেছনে? আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম, আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো হলো, সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো, নিপীড়নের সম্মুখীন হলো, তখন আমরা সবাই সেই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমরা কিন্তু কোনো মাস্টার মাইন্ড টের পাই নাই। আমরা মনে করেছিলাম যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। তো এখন এই মাস্টার মাইন্ডের কথাটা কোত্থেকে আসলো? মানে গত 7 দিন 10 দিন 15 দিন ধরে এটা আমরা শুনছিলাম, এখন তো প্রফেসর ইউনূস সেটিকে পরিচয় করিয়ে দিলেন যে হ্যাঁ, হি ওয়াজ এ মাস্টার মাইন্ড অফ অল দোজ থিংস। দেখুন, আন্দোলনটা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন। তো আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট, যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব ছিল না, বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে। সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয় পিছন থেকে এটা পরিচালনা করেছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন। যার ক্ষেত্রে কথাটি বলা হচ্ছে, তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকেই সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই শব্দটার সাথে কিন্তু একমত নই। সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন, ডক্টর ইউনূস সেটা বলেছেন, কিন্তু আমরা আসলে এটা এমন ভাবে দেখতে চাই না। আমরা এটা একটি জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি। তবে একটা বিষয় বলে রাখা ভালো, যে এই আন্দোলনটাকে আপনি আসলে কবে থেকে বিবেচনা করবেন? এটা কি 36 দিনের আন্দোলন হিসেবে আপনি ব্যাখ্যা করবেন, নাকি এই আন্দোলনের পিছিয়ে যে আরো দীর্ঘ ব্যাকগ্রাউন্ড রয়েছে? আমরা যে আরো দীর্ঘ 7-8 বছর ধরে লড়াই সংগ্রাম করেছি, ক্যাম্পাসগুলোতে বিভিন্ন আন্দোলন করেছি, সেই ক্ষেত্রে কিন্তু ভূমিকা রয়েছে। এবং না, আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থানগুলো আমরা দেখি, সেটাই কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা রেখেছে। সেটা 69 বলেন 90 বলেন, কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে 69 বলেন 90 বলেন, সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিল, সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল, রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল, যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে। সেটা 69-এ আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, 90-এ বিএনপি আওয়ামী লীগ সহ নেতৃত্বে ছিল। কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না। ফলে 5ই অগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে, যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। জনাব ইসলাম, আপনাকে কি একটা কথা বলতে পারি যে একথা ঠিক, আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে, পালাতে হয়েছে, বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে, সেখানে আপনাদের ত্যাগটাই সবচেয়ে বড় ছিল, যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে, আর কেউ নড়ে না সেখান থেকে। সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন। কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে, জুন থেকে, কোটা থেকে আসলে শুরু হয় নাই? বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা, এমনকি বাম দলের নেতাকর্মীরা এই 15 বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে, আমি জানি না ইনিবের বিরুদ্ধে কয়টি মামলা আছে, আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা, অবশ্যই সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন? এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে, এরকম মনে হচ্ছে। ডক্টর ইউনূস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন, ওরা যেটা বলবে সেটাই বলবে হবে। এটা কি আপনারা আসলে ব্যাপারটা কিভাবে দেখেন নাহিদ? না, অবশ্যই। এটা তো বিগত 16 বছর, আমরা আরো বলি 111 থেকে যে আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে, সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা, এবং আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীরা যেই আত্মত্যাগ করেছে, নির্যাতিত হয়েছে, এবং নির্যাতিত হওয়ার পরেও তারা বারবার মাঠে নেমেছে। তারা নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি, কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি, যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি। এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি, এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল, গুলির সামনে ছিল। এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন, প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে।